অবশেষে ইডির জালে সুজিত বসু পুরনিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রায় 10.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরেই তাকে জেরা করা হয়। একাধিক জায়গাতে অসঙ্গতি পাওয়া যায়। কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল এর আগে ইডি। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে আমাদের সঙ্গে। সুখেন্দু, লেটেস্ট কি আপডেট? দেখো, আমরা জানি যে সুজিত বসুকে দীর্ঘ 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশ্যই ইডি গ্রেপ্তার করে এবং এর আগেও তাকে একাধিকবার পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তাকে বারবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়, কিন্তু বিভিন্ন সময়ে তিনি কখনো নির্বাচনী প্রচার এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বারবার এড়িয়ে যান এই তলব। এবং আজকে তিনি যখন আসেন সকাল 10:30 নাগাদ, তারপর থেকে দীর্ঘ 10.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং ইডির তরফ থেকে যে সমস্ত তদন্তকারী আধিকারিকরা যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন সেই সমস্ত প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেনি এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। এবং অন্যান্য শুধুমাত্র প্রশ্ন এড়িয়ে যাওয়া নয়, বাকি যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন সেখানেও বিভ্রান্তিমূলক প্রশ্ন দেখা গেছে। শুধু তাই নয়, এক বা দুটো নয়, একেবারে 17টা পুরসভায় সুজিত বসু দেখা গেছে যে এই পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, অর্থাৎ এবং শুধুমাত্র যে দক্ষিণ দমদম পুরসভা সেখানেই 329টা এখনো পর্যন্ত যে তথ্য আছে যে 329টা জন্য চাকরির সুপারিশ করেছেন। অন্যদিকে সব মিলিয়ে 1829 জন 17টা পুরসভা থেকে তিনি এতজনের চাকরি এবং আমরা জানি যে অয়নশীলের যে ফ্ল্যাট এবং তার বাড়ির নিকটবর্তী যে ডাস্টবিন, সেখান থেকে যে ওএমআর শিট উদ্ধার হয়েছিল, সেই ওএমআর শিটে আমরা দেখেছিলাম যে বেশিরভাগ ওএমআর শিটে ছিল সাদা এবং কিছু ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে খুব অল্প সংখ্যক উত্তর দেওয়া হয়েছিল। তারপরেও তারা কিভাবে চাকরি নিয়োগ দুর্নীতিতে পরিকল্পনা করা হয়েছিল। কেউ সাদা খাতা জমা দিয়েছিল আর তাদেরই চাকরি হয়ে গিয়েছে টাকার বিনিময়ে। আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, আজকে মেডিকেল পরীক্ষা করা হতে পারে সুজিত বসুর? দেখো, আজকে মধ্যরাতে তার মেডিকেল চেক আপের জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যেতে পারেন ইডির আধিকারিকেরা, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং আগামীকাল তাকে বিধাননগর আদালতে, নগরদায়ের আদালতে তাকে কিন্তু তোলা হবে। এবং ইতিমধ্যে যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই সুজিত বসুর যে দুর্নীতি তালিকা সেটা কিন্তু ক্রমশই অনেকটা লম্বা হচ্ছে এবং এই তালিকাতে একাধিক নাম উঠে আসছে যেগুলো অত্যন্ত তৃণমূলের একেবারে প্রভাবশালী নেতা, যাদের নাম কিন্তু এই মুহূর্তে ইডির স্ক্যানারে উঠে এসেছে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে। তুমি জানো, কিছুদিন আগে সুজিত বসুকে তলব করা হয় এবং সুজিত বসু সেখানে হাজিরা দিয়েছিলেন এবং সেখানে তার যে সমস্ত তথ্যগুলো ছিল সেগুলোকে রিচেক করার জন্য ফের আজকে তাকে অর্থাৎ সুজিত বসুকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। ইডি আধিকারিকরা তলব করেন এবং সেখানে তথ্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়, বয়ানে অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, লেক টাউনে একটি জমি কিনেছিলেন সুজিত বসু এবং সেই জমির যারা মালিক তাদেরকে টাকা পয়সা না দিয়ে চাকরি দিয়ে দিয়েছিলেন। সেই পরিবারের 3 জনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছিল। এরকম একাধিক অভিযোগ কিন্তু উঠেছে এবং শুধুমাত্র দমদম নয়, বিধায়ক থাকাকালীন একাধিক সময়ে কিন্তু এই সমস্ত লক্ষাধিক টাকার বিনিময়ে মূলত এই চাকরিগুলো তিনি দিয়েছিলেন। যারা যোগ্য নয় তাদেরকেও কিন্তু চাকরি দিয়েছিলেন পুরসভাতে, এবং পুরসভার যে অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ঝাড়ুদার প্রত্যেককে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল। ফলত এই যে লম্বা তালিকা এবং সেই তালিকাতে যে সমস্ত নামগুলো উঠে এসেছে, সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে মূলত একাধিক তৃণমূলের ঘনিষ্ঠ নেতার নাম পাওয়া গিয়েছে এবং প্রভাবশালী নেতার নাম পাওয়া গিয়েছে। সেই নামগুলো কীভাবে তারা জড়িত সে সমস্ত বিষয়টি তদন্ত শুরু করেছেন এই মুহূর্তে ইডির আধিকারিকরা। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম সুজিত বসুর স্ত্রী এবং মেয়ে তারা সিজিও কমপ্লেক্সে এসেছেন। তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে তার জন্য মেডিকেল যে সমস্ত ওষুধপত্র সে সমস্ত কিছু কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আজ মধ্যরাতে তার শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয়েছে। তার যে রুটিন অনুযায়ী যে ওষুধগুলো তিনি খেতেন সেগুলো পরিবার পরিজন এনে দিয়েছেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি আনন্দমোহন ঝা রয়েছে আমাদের সঙ্গে। আনন্দমোহন, লাগাতার যে খবর আমরা দেখাচ্ছি এবং তুমিও আপডেট দিয়ে আসছিলে, একাধিক পুরসভায় দুর্নীতি, আর সব থেকে বড় বিষয় মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডিটাকেই টার্গেট করা হয়েছিল। অ্যাম্বুলেন্সের সহকারী কিংবা কোনো সাফাই কর্মী, তাহলে গ্রুপ সিটাকেই টার্গেট করবার কারণটা কি ছিল? দেখো, তোমায় বলে দিই যে মূলত নিয়োগের সংখ্যা বেশি এই গ্রুপ সি গ্রুপ ডি পদগুলোতে বেশি হয়। তাই কিন্তু যেটা দেখা গেছে যে 350-র বেশি নিয়োগ হয়েছে বেআইনিভাবে দক্ষিণ দমদম পৌরসভায়। মোট 17টি পৌরসভায় এই নিয়োগ দুর্নীতির বিষয় ইতিমধ্যে উঠে এসেছিল, যেখানে 10টার বেশি পৌরসভায় কিন্তু ইডি এর আগে হানা দিয়েছে, যার মধ্যে দক্ষিণ দমদম পৌরসভা রয়েছে, মধ্যমগ্রাম পৌরসভা রয়েছে, হালিশহর পৌরসভা রয়েছে
ইত্যাদি ইত্যাদি। এবং তোমায় বলে রাখি যে এই যে স্ক্যাম শুধুমাত্র দক্ষিণ দমদম পৌরসভাতে সীমিত ছিল না, যেহেতু সুজিত বসু একসময় দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি বিধাননগরের বিধায়ক ছিলেন এবং সেই ক্ষেত্রে তিনি একসময় প্রশাসক ছিলেন, তাই কিন্তু তার যে ভূমিকাটা সেটা কিন্তু ইডি রাডারে চলে আসে। এবং ইতিমধ্যেই যে যিনি বর্তমানে কমিশনার রয়েছে তাকেও কিন্তু কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডি দপ্তরে। সেখান থেকে যে একটা তালিকায় জমা দেওয়া হয়েছিল যে নিয়োগটা বেআইনিভাবে হয়েছে, তার মধ্যে কিন্তু সেই 350 মতো তালিকা এসেছিল এবং ইডি কিন্তু ইতিমধ্যেই তাদের যে চার্জশিট। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। প্রথমেই আমরা যে খবরটা ব্রেক করেছি যে দীর্ঘ 10 ঘন্টা জেরার পর গ্রেফতার করা হচ্ছে সুজিত বসুকে। একাধিক জায়গাতে দুর্নীতি এবং নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতি। তিনি পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার সামলানোর পর প্রায় 329 জনকে বেআইনিভাবে নিয়োগ করেছিলেন। তাহলে তালিকা কি আরো দীর্ঘ? এবার কি কেঁচো করতে আরো কেউটে বেরিয়ে আসবে? দেখুন, আমরা আইনকে মান্যতা দিই, আমরা বলি জাস্টিস টু অল ইজ ম্যান টু নান। প্রত্যেক অপরাধীর বিচার হোক, শাস্তিযোগ্য অপরাধ যেহেতু করে থাকে নিশ্চয়ই তার বিচার হবে। একটিও নিরপরাধী যাতে তাদের কোনো শাস্তি না হয়, এটা হচ্ছে আইন। তো এরা বারবার ক্ষমতায় থেকে ক্ষমতার বলিয়ান হয়ে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি সেগুলোকে বারবার স্বশাসিত সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সর্বোচ্চ আদালতের নির্দেশ মোতাবেক এই দুর্নীতিগুলোকে সামনে নিয়ে এসেছে। এবং এখানে বাহুবলীরা ক্ষমতা প্রয়োগ করে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ও পুলিশকেই ব্যবহার করে এগুলোকে ধামা চাপা দিতে চাইছে। কিন্তু পাপ পারা হয়ে প্রস্ফুটিত হয়েছে, সত্য সামনে এসেছে, ন্যায় বিচার হয়েছে এবং সেগুলোকে তো শাস্তি পেতেই হবে। শুধু আজকে এই পুরো নিয়োগ দুর্নীতি নয়, আপনারা বলতে পারেন যে পশ্চিমবাংলার যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এরকম দুর্নীতি হয়েছে। সেটা আপনার খাদ্য দপ্তরই হোক। দুর্নীতির বিষয়টি, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে তো পুরসভা নিয়োগের দুর্নীতির বিষয়টি সামনে আসে। অয়নশীলের সূত্র ধরে সুজিত বসুর নাম সামনে আসে। আর এখানে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় তার সঙ্গীদের থেকে, এমনকি বেশ কিছু ফ্ল্যাট তিনি নিয়েছিলেন। তাহলে একজন মন্ত্রী, তিনি নগদে টাকা নিচ্ছেন, তিনি অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন, ফ্ল্যাট নিচ্ছেন, আর কত। দেখুন, শিক্ষা ব্যবস্থাকে এরা ভেঙে দিয়েছে। একটা সরকারি দপ্তরে আমাদের বোন আর্জি করে সারা বাংলা তোলপাড় হয়ে গেছে, রাত্রি জেগেছে। আজকে মাননীয় রাত্রি জাগছেন নির্বাচনকে কেন্দ্র করে। যিনি আজকে মুখ্যমন্ত্রী ছিলেন, বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি রাত্রি জাগছেন কি না একটা নির্বাচন, তার গদিটাকে টিকিয়ে রাখতে হবে। কতটা সন্ত্রাস করতে পারছে তার সমস্ত চেলা চামুন্ডারা, তার নেতৃত্বরা যে দুর্নীতি করেছে সেগুলোকে কখনো তিনি স্বীকার করলেন না। কখনো পার্টি অফিসে ডেকে যেভাবে তারা রন্ধ্রে রন্ধ্রে ধরা পড়েছে, তাদের গার্লফ্রেন্ডের বাড়িতেই বলুন, হাজার হাজার কোটি কোটি টাকাই বলুন, বেরোনোই বলুন, এটা তো একটা মাত্র। আজকে পার্থ চট্টোপাধ্যায় তিনি নিয়োগ দুর্নীতিতে এবং আমাদের খাদ্যমন্ত্রীর নিয়োগ দুর্নীতি নয়, এদের উপর থেকে নিচ পর্যন্ত এরা কত টাকা সম্পত্তি নিয়ে পূর্বপুরুষ দিয়ে গেছে বলুন তো। এই যে সুজিত বসু এগরোলের দোকান করতো রাস্তায় ফুটপাতের ধারে বসে, সে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক হয় কিভাবে? আজকে কোন লটারির টিকিট তাদের ভাগ্যে বারবার জন্মেছে? যদিও বা ভাইপোর যে লটারি, ডিয়াল লটারি মানুষের রক্তকে চুষে খেয়েছে, এখানেও দুর্নীতি আছে। কোনখানে দুর্নীতি নেই বলুন? একটা জল খাবে, পরিশুদ্ধ পানীয় জল খেতে চাইছে মানুষ, সেখানেও দুর্নীতি। এরা দুমুঠো ভাত গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করছে, সেখানেও দুর্নীতি। কোনখানে দুর্নীতি নেই বলতে পারেন? আজকে বাংলার মানুষ তাদেরকে কেন বিসর্জন দেবে না বলতে পারেন? আজকে কেন তারা জেলে যাবে না বলতে পারেন? আজকে উপর থেকে নিচ পর্যন্ত তারা দেখে দেখে অভ্যস্ত হয়েছে এবং বুথের যারা কাজ করে তারাও কিন্তু হাত পাকিয়ে ফেলেছে। কোথায় নেই এরকম সুজিত ঘোষের মতন একেবারে ভাগা ভাগা যতগুলো ছিল, হ্যাঁ, যারা বলতো যে বাংলার বাঘ থেকে শুরু করে জানি না তারা শিয়ালে পরিণত হয়েছে, তিয়ারে ফিরে আসার পর থেকে দেখুন মেয় মেয় করছে। এখন তারা রাম নাম জপ করছে। যেমন দস্যু রত্নাকর তিনি বাল্মীকি হয়েছিলেন, এই মোরা মোরা উচ্চারণ করতে করতে রাম নাম উচ্চারিত হয়েছে। আজকে দেখুন এই যে ভারতীয় জনতা পার্টির ব্রিগেডের যেভাবে আমাদের
শপথ বাক্য গ্রহণের যে ব্যবস্থা হয়েছিল, সেখানে তৃণমূলের দেখছি আমরা তো হাসলাম খানিকক্ষণ দেখে, মুচকি মুচকি হাসছিলাম যে গেরুয়া রং মুখে মেখে তারা রাতারাতি বিজেপি হতে চাইছে, রাম নাম নিতে চাইছে। আর এই রাম নামের কথা শুনে, জয় শ্রীরামের কথা শুনে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছিলেন আমাকে কেন তোরা গালি দিচ্ছিস। আর যখন এখানে জয় বাংলা, ওই বাংলাদেশের ধারকলা স্লোগান, সেখানে যখন বলে তিনি আনন্দিত হন, লুঙ্গি বাইদের বলে দুধের গাইদের লাত খাওয়া ভালো। তো এই বাংলার মানুষরা কি পাবে? চুরি, বাটপারি, ছিনতাই, রাজধানী, ধর্ষণ, এছাড়া তো কিছু নেই। এদের তো এটাই পুঁজি ছিল, সেই পুঁজি নিয়ে 15 বছর ক্ষমতায় ছিল। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বাঁকুড়ার বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানার সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।